আজ পাশা খেলবো রে শাম শাম, আজ পাশা খেলবো রে শাম। সুপ্রিয় সুধী, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা এক অনন্য মর্যাদায় অভিষিক্ত হয়েছে। এই অভিষিক্ত হবার জন্যে অসংখ্য মানুষের রক্তে ধুয়ে দিতে হয়েছে এই বর্ণমালা, এই মাতৃভাষাকে। শুধু দর্শক, 52 থেকে জুলাই বিপ্লব, অসংখ্য মানুষের রক্তে ধোয়া আমাদের এই বর্ণমালা, আমাদের এই মাতৃভাষা, আমাদের এই স্বদেশ। বারবার গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এবং আমাদের এই লড়াইয়ের সঙ্গে সবসময় যুক্ত থেকেছে আমাদের এই বর্ণমালা, এবং এই বর্ণমালা সুরে সুরে আমাদের প্রাণিত করেছে সবসময়। গানের কথা সবসময় জনগণের সঙ্গে ছিল, সংগ্রামের সঙ্গে ছিল। আমাদের প্রেমে, বিরহে, আমাদের ভালোবাসায়, আমাদের প্রতিবাদে আমরা এই ভাষাকে পেয়েছি। আজকে এই ভাষার একজন বিশিষ্ট, আমি বিশিষ্ট বলবো না, আর একটু বেশি করে বলি, প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। তার আরেকটি পরিচয় আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে তিনি পাশ করেছেন এবং তিনি একজন বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট। আমরা আজকে আমাদের এই অতিথির সঙ্গে কথা বলবো। কেমন আছেন সেলিম ভাই? জি, ভালো আছি। আপনি তো বিজ্ঞানের লোক, এসছেন সঙ্গীতে। তা বৃষ্টি পড়ে টাপর টুপুর গানটা কিন্তু খুব তরুণরা নিয়েছিল এবং আমিও শুনেছি। এই গানের সুরটা কে করেছিল? সুরটা করা মান্নান মোহাম্মদ। আর গানটা লিখেছেন কে? বাকিউল আলম। আমরা বরং কথা বলার আগে গানটার কিছুটা শুনে আমরা দর্শকরা এই গানের সুরটার মধ্য দিয়ে ঢুকুক আপনার আলোচনায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। বৃষ্টির সঙ্গে নুপুরের যে সম্পর্ক তৈরি করা হয়েছে, চিত্রকল্প, যে ইমেজটা অসাধারণ। এটা প্রথম ইত্যাদিতে প্রচার হয়, খুব সুন্দর। ওই জন্য ভিডিওগ্রাফিটার কারণে আসলে গানের সুরটাও খুবই চমৎকার এবং খুব ক্যাচি সুর। আপনি নিজে তো গান লিখেছেন? লিখেছি, খুব কম। আমার কাছে খুব টাফ মনে হয় গান লেখা। আপনার গানের সুর কারা করেছেন? আমি যে কটা গান লিখেছি সেগুলো আমারই সুর করা। গানের সুর করা গানের একটা শুনি। প্রথমে যে গানটা লিখেছিলাম সেটা বই মেলা নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটাই গেয়েছিল। বই মেলার সেই বিকেলে বনলতা সেন হাতে তুমি কে ছিলে। বই মেলার সেই বিকেলে বনলতা সেন হাতে তুমি কে ছিলে। আমি তো দু চোখ দেখে জীবনানন্দ হয়েছিলাম। বাহ, খুব সুন্দর। এটাও খুব কাব্যিক গান, সুরটাও খুব ভালো। আচ্ছা সেলিম ভাই, আপনি যখন গান, সুর এবং গানের যদি আপনার পছন্দ না হয়, আপনি কি বলেন যে এটা আমার পছন্দ হয় না? সরাসরি কি আপনি সেটা বলতে পারেন? আমি জেনারেলি অনেক সময় হয় কি, অনেক সময় রিজেক্ট করা সম্ভব হয় না, কারণ হয়তো রেকর্ডিংয়ে যাওয়ার পরে দেখা গেল যে এরকম অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। তবে আমি কম্প্রোমাইজ খুব কমই করেছি আমার লাইফে। আমি যা ভালো লেগেছে সেটাই করেছি। ভালো না লাগলে বা আমার কাছে পছন্দ না হলে সে কাজটা করিনি। হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক ছিল। জি। তার নাটকে আপনি কতগুলো গান গেয়েছেন? তার নাটকে তো আসলে অনেকগুলো গান, আসলে ওইভাবে, কারণ আজ চলচ্চিত্রেও তো আপনি গান করেছেন। চলচ্চিত্রেও গান করেছি। আজ রবিবার নাটকের প্রত্যেকটা এপিসোডে গান ছিল। হ্যাঁ, চাঁদনি পরশু রাত। এটাই এই নির্মাণটা সম্পর্কে যদি একটু আমাদের ছোট্ট করে বলেন। ও আচ্ছা, এটার ব্যাপারে হলো যে হুমায়ূন স্যার একদিন আমাকে ফোন করে বললেন যে সেলিম, আমি আমার এই চন্দ্রকথা ছবির তখন শুটিং চলছে আর কি। উনি বললেন যে আমার একটা ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তো ফিল্মে আসলে হুটহাট করে কোনো জিনিস করা যায় না, এটা থাকে। তো গল্পের শেষে নূর ভাই অভিনয় করেছিলেন, তো নূর ভাইকে তার সার্ভেন্ট গুলি করে মেরে ফেলবে, তো হুটহাট করে করা যায় না। এই জন্য বললেন যে আমার মৃত্যু সম্পর্কিত একটা গান লাগবে। তো সেই গানটা প্রথমে একটা সিলেটি গান উনি সিলেক্ট করেছিলেন, পরে সেই গানটা ইউজ করেন না, এই যে মরিলে কান্দিস না আমার, যে গানটা
তো পরে বললেন যে আমি একটা গান লিখে দিচ্ছি, তুমি সেই গানটা গেয়ে দেবে। ওইটাই আসলে পরে ফিল্মে উনি ইউজ করেন, এবং গানটা আসলে আমার মিউজিক লাইফে একটা মাইলস্টোন মনে হয় আমার কাছে। গানটা একটু শুনবো? হ্যাঁ। চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমার চিনে, চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। হুমায়ূন আহমেদের প্রতিটি গানের মধ্যে একটা স্যাড, একটা দুঃখ, একটা বেদনা, এবং সেগুলো খুব জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আনন্দের গান তো হ্যাপি গান আছে খুব কম। হ্যাঁ। হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার সম্পর্কটা গড়ে উঠলো কিভাবে? উনি আমার হাউস টিউটর ছিলেন, আমি তো শহীদুল্লাহ হলে ছিলাম তো। আচ্ছা, তখন থেকে? তখন কি তিনি জানতেন যে আপনি গান করেন? হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি বলবো আমি, তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু আমি ইউনিভার্সিটি পাস করে বের হওয়ার পরে। আপনি তো মাইক্রোবায়োলজিস্ট, তো আপনি কি সেই পেশায় কি কোনো কাজ করেন? না, আমি একদমই ওই সেক্টরে যাইনি। আপনি তো সমাজসেবার সঙ্গে যুক্ত, আমি যতদূর শুনেছি যে আপনি একটা আপনার এলাকায় হসপিটাল করেছেন। জি জি জি। কত শয্যা বিশিষ্ট? এটা আপাতত আমাদের 10 শয্যা বিশিষ্ট, এটা পারমিশন পেয়ে অলরেডি আউটডোরে কাজ চলছে এখন। আমরা রেগুলারই আউটডোর পেশেন্টগুলা আমরা দেখি, আর প্লাস তাদেরকে ইয়ে করি আর কি। আমাদের এটা স্পেশালিটি হলো যে আমরা আসলে এটার সাথে আমি নিজে স্পেশালি জড়িত হওয়ার মূল কারণ ছিল যে আমি বলেছি যে কোনো গরিব যাতে বা কোনো লোক যাতে আমার হাসপাতালে এসে ফেরত না যায়, এবং আমরা বিভিন্ন ধরনের যে হেল্পে যেহেতু কাজটা করেছি পাবলিক ফান্ড দিয়ে, তো সেই কারণে আমরা কোনো রোগী আসলে তাকে তো সাহায্য করেই আমরা সব ধরনের ট্রিটমেন্ট করে 50 টাকা আমরা নেই, যদি কেউ দিতে না পারে সেটাও নেই না। আর তারপরে কোনো রোগীর টেস্টগুলো আছে আমাদের এখানে, টেস্টগুলো টাকা দিতে পারলে দেয়, না হলে না দিলে ফ্রি করে দিই। তারপর কোনো কোনো ক্ষেত্রে ওষুধও ফ্রি দেয়, যেমন গত মাসে আমরা প্রায় 25,000 টাকার ওষুধ, 30,000 এরকম 30, 35, 40, 50,000 টাকার। এই টাকা অনুদান হিসাবে কি কেউ দেয় কোনো? হ্যাঁ, সবই আপনার নিজের গাড়ি থেকে যাচ্ছে? না, আমি কোনো ইয়ে করি না, কন্ট্রিবিউশন ম্যাক্সিমামই বিদেশ থেকে আসে, লোকালরা অনেক হেল্প করছে। তো এই হসপিটাল নিয়ে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হলো 150 বেডের একটা হসপিটাল করার আর কি, একটু উন্নত মানের। মানটা এখনো আমরা বজায় রাখার চেষ্টা করি। যেসব চিকিৎসক তাদের কি সম্মানী দিতে হয়, তাদেরকে দিচ্ছি আমরা। ইয়েরা চিকিৎসা, এটা তো তার প্রফেশন, তাকে তো ডিপ্রাইভ করে সম্ভব নয়। তাকে আমরা যথেষ্ট, আমাদের এখানে এমপ্লয়িজ 9-10 জন আছে, সবাইকে তাদের উপযুক্ত সম্মানই আমরা দিচ্ছি। হুমায়ূন আহমেদও কিন্তু কিছুটা মানবের সেবায় নিজেকে, ওনার একটা প্ল্যান ছিল, একটা ক্যান্সার হাসপাতাল করার ছিল ওনার, আমরা সেটা শুনেছি। হয়তো বেঁচে থাকলে সেটা তিনি করতেন। এখন যে উনি নুহাশপল্লী বানালেন, নুহাশপল্লী থেকে আপনি রেগুলার এখন যান? রিসেন্টলি যাওয়া হয়নি, তবে উনি মারা যাওয়ার পরে 2-3 বার গিয়েছি আমি। আচ্ছা, ওনার নুহাশপল্লী নিয়ে কি স্বপ্ন ছিল, উনি কি আপনাকে কখনো বলেছিলেন সেই কথা? নুহাশপল্লী নিয়ে আসলে ওনার স্বপ্নটা ছিল, আমার কাছে যেটা মনে হয় আর উনি তো আসলে কনসাইজ ওয়েতে কাউকে বলেনও নাই। আর প্রথমে ছোট্ট একটা জায়গা নিয়ে শুরু করে পরে একটা বিশাল জায়গাতে ইয়ে করেছেন উনি। আসলে এটাকে এক ধরনের, আমার মনে হয় যে রবি ঠাকুরের শান্তিনিকেতন টাইপের এই ধরনের একটা জিনিস করার ইচ্ছা আছে। আপনি কি আব্দুল করিমের গান করেন? আপনি শোনাবেন আমাকে? হ্যাঁ, আমি করি একটা লাইন। হ্যাঁ, অবশ্যই। কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দূষর, সেবিনে মোর শূন্য বাসর, আমি জীবন্তে মোরা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। আচ্ছা, আমি একটু বিস্মিত হই যে উনি তো অত লেখাপড়া জানতেন না, কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে যে খুব চমৎকার করে অর্থ তৈরি করে ফেলা, মানে একই সাথে তিনি উপমা স্থাপন করছেন এবং শেষে একটা অর্থ তৈরি করছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং অর্থটা খুবই কাব্যিক এবং খুব সুরমোহিত করে এরকম বাক্য। আমি কিন্তু ওনাকে এই কোয়েশ্চনটা করেছিলাম, আপনি যে কোয়েশ্চন সেটাই করেছিলাম। আচ্ছা, যে আপনি তো
মানে এরকম পড়ালেখা করেন নাই, তো এত সুন্দর গান লিখেন কি করে, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে। তো উনি বললেন যে এগুলা উপরালা দিয়ে, আধ্যাত্মিক জগতের মানুষ তো। তো আমি তো মানে উইদাউট লজিক আসলে আমাদের আপনি কি লালনের কথা কখনো বলেছেন? না, ইংরেজিতে একটা কথা আছে না যে অপরচুনিটি ইজ অলওয়েজ ক্যাচেস বাই প্রিপেয়ার্ড মাইন্ড। তো মাইন্ডটাকে তো প্রিপারেশন থাকতে হবে। তো প্রিপারেশনের জায়গাটা ওনার কেমন ছিল বলে তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি লালন সাইদির গান করেছেন কিনা, বলে যে হ্যাঁ উনি করেছে। তারপর ওই সময়টাতে যে মানে তাদের যে ওই যে একটা ইয়ে ছিল, ওনার কিন্তু গুরু ছিলেন, গুরুর কাছ থেকে তারা এক ধরনের দীক্ষা পেতেন, এবং সেটা ইন এভরি সেন্স, মানে স্পিরিচুয়াল দীক্ষা থেকে শুরু করে মানে যে গান লেখা থেকে, এগুলো কিন্তু গুরুরা শেখাতেন তাদেরকে। উনি কি হাসান রাজাকে সম্পর্কে? হাসান রাজার গানও করতেন উনি। কেমন ভালোবাসতেন হাসান রাজাকে? উনি কি বলতেন হাসান রাজা সম্পর্কে? ওনার একটা গান আছে যে আমি গান গাইতে পারেন না, তো ওইটাতে গাইতে পারি না এইভাবে বলেছেন যে গান গাইলেন লালন, রাধা রমন, হাসান রাজা দিবানা, একটা কথা আছে আর কি। তো তার গানের ভিতরে কিন্তু ওনাদেরকে সম্মান দিয়ে দিয়েছেন লালন সাইজি। উত্তরাধিকারকে উনি কখনো না না না, হি ইজ একদম ডাউন টু দ্য আর্থ একটা লোক ছিলেন, অসাধারণ লোক, অসাধারণ। আমাদের সময় কম, আমরা একটু বিরতিতে যাব। সুপ্রিয় সুধী, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আমরা যাব বিরতিতে। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। আপনি প্রকৃতপক্ষে তো একজন বিজ্ঞানী, মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানের বড় একটা জায়গা। তো আপনি কেন সঙ্গীতে এলেন? আমাকে আসলে বিধাতা সৃষ্টি করেছেন আমার কাছে মনে হয় যে শিল্পী হওয়ার জন্য। পড়াশোনাটা আমি করেছি আসলে চাপে পড়ে, বুঝলেন, যদি আমার রেজাল্ট ভালো ছিল, কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কিন্তু এ তো আপনার যে সাবজেক্ট, তাতে অনেক বড় চাকরি করার কথা আপনার। সেটাও তো করা যেত, কিন্তু আমি ওই যে ফরমেটেড লোক না, বুঝলেন। রাধারমন, রাধারমনের গানও আমি করেছি। আমার ফার্স্ট ক্যাসেটে একটা গান ছিল, যে গানটা মানে আমার এখন একটা ছোট্ট স্টোরি বলি আপনাকে, যে আমি ক্যাসেটে তো আগে ওই যে ইয়ের নাম লিখে দিতে, তো আমি লিখে দিয়েছি যে রাধারমনের গান। আচ্ছা, হ্যাঁ, কথা শুন না লিখে দিয়েছে যে রাধারমনের গান। তো প্রুফ রাইটার যে আছে ও করছে কি, ইয়েটাকে শব্দটাকে স্প্লিট করে লিখে দিয়েছে রাধার মনের গান। আমরা যে আপনি এটা কি করলেন, এটা বলে যে এইটাই তো হওয়ার কথা। আপনাদের না, রাধারমন একজন লোক, মানে ঢাকার লোকেরা তখন কিন্তু রাধারমনের নাম জানতো না, কিংবা চিন্তা এরকম হতে পারে। তো রাধারমনের গান আমরা একটু শুনি আপনার কণ্ঠে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে গোয়া গোয়া, ঘর বাঁধলাম প্রাণ বন্দের শনে, কত কথা ছিল মনে গো, রাধারমন ভবে রইল জিতে মরা হইয়া, জলে গোয়া গোয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে গোয়া গোয়া। গোয়া গোয়া মানে থেকে থেকে, হ্যাঁ, আর কি, দিকি দিকি করে। হ্যাঁ, দিকি দিকি। রাধারমন এবং তার গান একটু কি আলাদা, মানে অন্যান্য সাধকদের গানের চেয়ে একটু আলাদা? রাধারমনের স্পেশালিটি অ্যাকচুয়ালি উনি বিচ্ছেদী গানের জন্য, উনি কিন্তু ধামাল গানের, ওই ধামাল গান তো আবার ফেস্টিভ সং, সেই গান একটু শুনি দু একটা লাইন। যেমন রাধারমনের একটা গান আছে যে, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি না চাইল ফিরিয়া, জলে গিয়াছিলাম সই। দুর্দান্ত। এই গানের যে ভেরিয়েশন, না সুরের ভেরিয়েশন কত অসাধারণ। সুরের চেয়ে ওই যে ওনার যে প্রেজেন্টেশন স্টাইলটা ডিফারেন্ট,
এক ধরনের একটা নাচের মুদ্রা আছে যে ইয়েতে, ওই যে ধামাইল গানের সময় হাতে তালি দিয়ে দিয়ে এরকম ব্যান্ড হয়ে হয়ে, আবার পায়ের এক ধরনের মুদ্রা আছে আর কি। এগুলা করে কিন্তু ঘুরে ঘুরে সার্কুলার ফর্মে গানগুলা। আপনি হুমায়ুন আহমেদের সঙ্গে যখন আলোচনা করতেন, তিনি কি রাধারমণকে পছন্দ করতেন? তার গান রাধারমণের ইয়ে গানটা, ভ্রমর কুইয়কে গানটা তার খুব প্রিয় ছিল, অসাধারণ গান, অসম্ভব প্রিয় ছিল তার। এটা শুনতো আপনার কণ্ঠে কখনো কখনো, গাইতে বলতো। হ্যাঁ, আজকে আমি গাইতে বলবো। ভ্রমর কুইয়কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কুইয়কিয়া, কইয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মই রাধা ময়রা যামু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কুইয়কিয়া। এইসব গান শুনলে চোখ ভিজে যায়। নক্ষত্রের রাতের ইয়েতে সেটের সময়টাতে আমি যে আজ পাশাটা গানটা করলাম আর কি ওনার। আপনি যে গানটার কথা বলছিলেন যে ওই নাটক আশপাশে ওইজা বোর্ড নাটকে উনি ইউজ করেছিলেন, এবং এটা কিন্তু তার সাথে আমার ফার্স্ট কাজ করা আর কি, যদিও উনি আমাকে আগে থেকে চিনতেন। গানটা একটু শুনবো। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পাইয়াছি রে শাম এই নিঘুর বনে, আজ পাশা খেলবো রে শাম, শাম আজ পাশা খেলবো রে শাম, একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গনে, আজ পাশা খেলবো রে শাম। অর্থবোধক, খুবই চমৎকার। আপনি লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের সাথে শিল্পীদের ভাগ্য কীভাবে যেন জড়িয়ে যায়, এবং কিছু কিছু শিল্পী আছে যারা ওই রকম দলকে সমর্থন করেন এবং পরে তারা বিপদে পড়েন, একটা কালো তালিকা তৈরি হয়। এইসব জায়গায় শিল্পীদের কি এইসব জায়গায় যাওয়া উচিত? আমার বাসা কিন্তু বিএনপি অফিসের একদম পিছনে, হ্যাঁ, এবং আমি অনেকবার অনেকে আমাকে এসে বলেছেন, ওখানকার লোকাল যে কমিশনার আছে ওনারা তো চেনে, যে আমাকে বলেছেন যে আপনি এসে আসবেন, নেত্রী আসবেন, নেত্রীর কাছে আপনার ইয়েটা দেই, যে সদস্যপত্র দিয়ে ইয়ে করে। আমি বলছি দেখেন ভাই, আমি তো শিল্পী মানুষ, তো আমার হিসাবটা অন্যরকম, যে একটা শিল্পীর যে পপুলারিটিটা থাকে সেটা তো ওয়াইড, সেটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি কোনো কিছু কিন্তু এখানে নাই, কিন্তু জামাত, আমাদের গান সবাই শুনে। হ্যাঁ, এখন আমি যদি নিজেকে একটা সার্টেন প্ল্যাটফর্মে নিয়ে যাই, আমি তো নিজেকেই ছোট করে ফেললাম, আমি সেটা করতে যাবো, একটা গণ্ডির মধ্যে ঢুকে আমি কেন সেটা করতে যাবো, কেন বোকা আমি এটা। তো আমাদের বিভিন্ন মিডিয়া, যে ধরেন আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন, মিডিয়া আপনাকে একটা অলিখিত কালো তালিকা করে দিল। মিডিয়া ঠিক করে না, আমার মনে হয় আমাদেরও কিছু অ্যাক্টিভিটিস দেয়। প্রত্যেকটা গানের একটা নোটেশন না থাকলে, ইন্টারন্যাশনাল নোটেশন না থাকলে পরের শিল্পীরা সেটা তুলতে পারবে না, তাহলে বাইরের শিল্পীরা বুঝতে পারবে যে গানের এই মহত্ব। নোটেশন তো একটা ইম্পর্টেন্ট। তারপর যেমন ধরেন যে আসলে এটা হয়ে যায় অনেক সময়, যেমন আমাদের ওই আমলে কিন্তু একটা বনিমের একটা গান ছিল রাসপুতিন, যে রাসপুতিন গানটা কিন্তু অ্যাকচুয়ালি সুরটা কিন্তু থেকে নেয়া, এটা টার্কিশ গান থেকে নেয়, এবং সেই টার্কিশ গান থেকে কিন্তু আমাদের এই যে শুকনো পাতার নুপুরো পাই গানটাও কিন্তু ওই সেম গান থেকে নেয়, সেম গান থেকে, টার্কিশ গান থেকে নেয় কিন্তু। এবং পরে রাসপুতিন কিন্তু এই সুরটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি পপুলার করে ফেলেছে গানটাকে। এতে তারা জল তরঙ্গে ঝিলিমিলি, একই সুর কিন্তু। তা আমি চাচ্ছি যে মানে এইরকম কোনো কিছু হয় কিনা আমাদের বাংলা ইয়ের ক্ষেত্রে আর কি, লোকগানের ক্ষেত্রে আর কি। অবশ্যই সেটা খুব ভালো হয়। এবং আমরা যদি ইন্টারন্যাশনাল নক করতে থাকি, গ্রাজুয়ালি ইন্টারন্যাশনাল ট্যালেন্ট যারা আছেন তারা যদি শোনে বা ইয়ে করে, আমি কিন্তু করেছি। আমি আমার অনেকগুলো অ্যালবামে, যে পিটার গ্যাব্রিয়েল বলে একজন নাম করা আছেন, উনি বিভিন্ন এরিয়ার ফোক সং নিয়ে কাজ করেন আর কি, তাকে আমি তার লাইব্রেরিতে আমার অনেকগুলো 2-1টা অ্যালবাম আছে, উনি রেখে দিয়েছি, ওখানে আমি পাঠিয়েছি তার কাছে। বাহ! তো আমরা কি এরকম একটা আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলন করতে পারি না, যেখানে
পৃথিবীর অন্য অন্য দেশের বড় শিল্পীরা আসলো, অবশ্যই সেরকম সম্মেলন তো খুব কম। অবশ্যই লোক ইয়ে তো আমরা করতেই পারি, তাই না? একটা লোক সম্মেলন আমাদের আধার রহমান, লালন, আমাদের গুলা নিয়ে আমরা থাকলাম, সারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী যারা আছে তাহলে কিন্তু আমাদের ইন্টারেকশনটা হবে। এটা শিল্পকলা একাডেমি এই কাজটি করতে পারে, অফকোর্স, তাই না? সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই। শিল্পকলা একাডেমি তো কাজই এটা। আমরা আমাদের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে সে দাবিটা করি যে একটা আন্তর্জাতিক ফোক সং সম্মেলন যদি আমরা করতে পারি, ফোক ফেস্ট করতে পারি, ফোক ফেস্ট বিশাল হবে, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীদেরকে আনা এখানে, এবং আমরাও যখন এখানে হবে নিশ্চয়ই আমাদের শিল্পীরাও সেখানে যেতে পারবে। সেই ইন্টারাকশনটা, সেই বিনিময়টা খুব দরকার। একদম শেষে চলে এসেছি, যে আপনার গান শুনে কেউ আপনার প্রেমে পড়েছে কিনা? কোনো মেয়ে কখনো কি আপনাকে বলেছে যে আপনাকে আমি ভালোবাসি? আসলে কিংবা কেউ কেঁদেছে কিনা আপনার সামনে? না, কেঁদেছে এটা আমি, যেমন আমি আগে যে গানটা করলাম, যে কারে দেখাবো মনের দুঃখ, এই গানটা আমি যখন এই গানটা রিলিজ হয় ফার্স্ট অ্যালবামে, আমি তখন ওই যে ইয়েতে স্টেডিয়ামে যে বড় বড় সাউন্ড বক্সে গান শোনাতো, তো তখন ওই স্টেডিয়ামে একটা পাগল মহিলা আর কি ঘোরাফেরা করতো, এবং সে এই গানটা শুনলে কিন্তু হাউমাউ করে কাঁদতো। এইটা আমার কাছে খুব নোটিসেবল মনে হয়েছে এই কারণে যে একজন নর্মাল লোক কিন্তু কেঁদে ফেলতেই পারে যে কোনো কারণে, কিন্তু একজন মানে অ্যাবনর্মাল একটা মহিলা গান শুনে কেঁদে ফেলাটা, এবং আমাকে কিন্তু দেখিয়েছে এবং চাক্ষুষভাবে, মানে ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। কোনো মেয়ে এসে কখনো বলেছে যে আপনার গানের জন্য আপনাকে আমি ভালোবাসি? না, ঠিক এইরকম ঠিক বলে নাই, কারণ বাংলাদেশের তো যে একটা ব্যাপার আছে যে ওয়েস্টার্নরা যেভাবে সহজে আই লাভ ইউ বলতে পারে, বাংলাদেশে কিন্তু এটা নাই। ওটা বলতে 1 বছর লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে, বা হয়তো ইনডাইরেক্টলি হয়তো বলে, অনেক ইনডাইরেক্টলি হয়তো বলেছে অনেকে। বিয়েটা কি প্রেম করি নাই এখনো করেননি? কারণ কি? প্রেমে ব্যর্থ? আমি যে বললাম না যে আমি যে ফরম্যাটেড লোক না, আসলে ঘরবাদার লোক না। আপনি ভেতরে ভেতরে দেখতে আধুনিক, কিন্তু ভেতরে ভেতরে আপনি, আমার ভিতরে একটা বাউল বাস করে। তো আপনার শেষ গানটি শুনি আমরা। আমি আমার একটা আধুনিক গান, ওই যে গান অ্যালবামের নাম দিয়ে আর কি আমি আসলে মানে এই প্ল্যাটফর্মে এসেছি, সেই গানটা আমি গিয়ে শোনাচ্ছি। কবিতার মতো চোখ যে তোমার, ভাষা খুঁজে না পাই কোনো উপমান, ওই চোখে চেয়ে আমি আমাতে নেই তো আর, কবিতার মতো চোখ যে তোমার। কৃষ্ণচূড়ার বনে পাখিদের কুজনে, চোখে চোখে বিভোর দুজনে, শুধু নীরবতা তবু হৃদয়ের কথা, মিলে মিশে একাকার, কবিতার মতো চোখ যে তোমার। সেলিম চৌধুরী, আজকে আমাদের এই অক্ষরের গল্প অনুষ্ঠানে এসে আপনি অনেক হৃদয়ের কথা বললেন, খোলামেলা সব কথাই আপনি বললেন। তো আমরা চাই যে আপনি যদি সংসার নাও করেন, নিশ্চয় আপনার হৃদয়ের মধ্যে যে সংসার আছে সেই সংসার আপনি উদযাপন করবেন, এবং সারা জীবন আপনি ভালো গান করবেন। আপনার গান শুনলে আমরা কখনো হাসবো, কখনো কাঁদবো। এটা একজন শিল্পীর সবচেয়ে বড় কৃতিত্ব এবং তার ক্ষমতা, এবং শিল্পীর চেয়ে বড় ক্ষমতা আর বিধাতা কাউকে দেননি, এই হাসানো এবং কাঁদানোর ক্ষমতার কারণেই। তো আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি অনেক সময় নিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনি অনেকদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আর RTV কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর অনেক কথা আমরা শুনেছি। আমরা চাই তিনি আজীবন আমাদের দেশের এই লোকগানগুলো করুন, আমাদের দেশের সেই সব অসাধারণ বিনয়ী ঈশ্বর প্রদত্ত সুরস্রষ্টা মানুষগুলোকে আমরা যেন তার ভেতর দিয়ে বারবার খুঁজে পাই। এই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।